This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বড় বড় ঘটনা প্রবাহ যেভাবে ঘটছে, বিশেষ করে কোনো জায়গায় আর সীমাবদ্ধ নেই। বাংলাদেশের রাজনীতির যে গভীর প্রভাব আগামী সময় ভারতে পড়তে চলেছে, তার ব্যাপারে আমি বারবার করে সেই ইঙ্গিত বিভিন্ন সময় দিয়ে এসেছি। আজও তার প্রতিক্রিয়া হিসাবে যেটি এসছে সেটি রীতিমতো কীভাবে বাংলাদেশ হজম করবে সেটা তাদের ব্যাপার। সেভেন সিস্টার্স নিয়ে ধারাবাহিকভাবে একটা উস্কানি ছিল ডক্টর ইউনূসের। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশকে তিনি যা বলেছিলেন তাতে বিচ্ছিন্ন হওয়ার একটা কৌশল, এবং লাস্ট যে বক্তব্যটা রেখেছেন সেখানে চীনকে বলছেন যে যেহেতু তাদের অ্যাক্সেস মহাসাগরের মধ্যে দিয়ে পেতে গেলে একমাত্র বাংলাদেশ ছাড়া উপায় নেই, চীন এই বিষয়টা ভেবে দেখতে পারে এবং তাদের এগিয়ে আসা উচিত। এবং ভুটান নেপাল নিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্য পরিষ্কার, কিন্তু এটা ইউনিটির নামে কিন্তু এক ধরনের একটা সূক্ষ্ম বিভাজনের প্রক্রিয়া, এবং তার যে একটা প্রতিক্রিয়া আসতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আপনাদের চোখ আমি দৃষ্টি আকর্ষণ করব। যে খবরটা এরকম আসছে, শোনা যাচ্ছে, যেটা বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তিপ্রামতার নেতা মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। মহারাজা প্রদ্যোৎ মাণিক্য 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষজন তারা চেয়েছিলেন ভারতের সঙ্গে থাকতে। দাবি ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্যের, অর্থাৎ চট্টগ্রাম নিয়ে যে চট্টগ্রামকে সেখানে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি এসেছে। এবং তিপ্রামতা বিজেপির সহযোগী, এবং ত্রিপুরাতে তিপ্রামতা সেখানে বিজেপির সঙ্গে একসাথে সরকার তারা তৈরি করেছেন। এবং ত্রিপুরার যে মহারাজা প্রদ্যোৎ মাণিক্য, তার থেকে এই বক্তব্যটা এরকম জানা যাচ্ছে, এরকমই দাবি তার, যে সেখানে আলাদা করে দেওয়ার একটা হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি দিয়েছেন তিপ্রামতার নেতা মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। এইটা একটা জায়গা থেকে প্রমাণ করে যে একেবারে কাটেকে টাক্কার। তবে উত্তর পূর্ব ভারতের দিকে তুই যদি দৃষ্টি দাও বা সেটা সম্পর্কে যদি এটাকে রাজনৈতিক উপজীব্য করে, যেভাবে পাকিস্তান উপজীব্য করেছে কাশ্মীরকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, ঠিক তেমনভাবেই কিন্তু এই জায়গাটাকে তারা করতে চেয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এবং তার সাথে সাথে চট্টগ্রাম নিয়ে, যে চট্টগ্রামে থেকেই কিন্তু একটা লড়াই শুরু করেছিল ওখানকার যে হিন্দু জাগরণ সমিতি বা যে ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা কিন্তু এই জায়গায় চট্টগ্রাম আগামী দিনে একটা বাংলাদেশের কাছে শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা একটা পাল্টা আসতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনায় অবশ্যই থাকব, এবং তার সাথে অবশ্যই একটু আলোচনায় আনবো যে আগামীকাল হয়তো লোকসভায় সেখানে পেশ হতে চলেছে যে ওয়াকফ, যে নতুন বিল, যে নিয়ে হয়তো রাজনীতির ময়দান অত্যন্ত সরগরম হতে চলেছে। অর্থাৎ এই উপমহাদেশে এখন ধর্ম সাম্প্রদায়িকতা এবং তার সাথে সাথে যে রাজনৈতিক একটা অস্থিরতার পরিস্থিতি, এবং রাজনৈতিক অস্থিরতার আমি কথা এক্ষেত্রে বলছি না, যে ভারতবর্ষের কথা একেবারেই বলছি না, তখন নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে, বিপুল ম্যান্ডেট পেয়েছে বিজেপি, কিন্তু অন্যান্য যে সমস্ত রাজ্যে নির্বাচনগুলো রয়েছে, 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, সেই নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে চলেছে এবং এর প্রভাবও পড়তে চলেছে। এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকে বিতর্কে যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখব যে বিমস্টেক সেখানে বারবার করে বলা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করা যায়, কিন্তু বৈঠকের ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা আসেনি। কিন্তু তার মধ্যেই পাকিস্তান আগ বাড়িয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব, ঢাকার রাওয়ালপিন্ডির মাখো সম্পর্কের কথা তারা উঠে আসছে। এই সমস্ত বিষয়ে এই গোটা উত্তর পূর্ব থেকে শুরু করে গোটা এই উপমহাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু রাজনৈতিক
ভাবে ঘূর্ণিঝড় আসতে চলেছে, প্রবল ঘূর্ণিঝড় আসতে চলেছে, তার পূর্বাভাস দিয়ে রাখলাম। দেখব প্রতিবেদন। ঈদের নাম করে ফোন এলো অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে। ওপারের গলা শোনা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ঈদের শুভেচ্ছা জানালেন, সঙ্গে আবার ইসলামাবাদে যাওয়ার আমন্ত্রণও জানালেন শাহবাজ। পাশাপাশি পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লাকেও। ৭১-এর মুক্তিযুদ্ধের পর জন্ম হয়েছিল সম্পূর্ণ নতুন এক বাংলাদেশের। পশ্চিম পাকিস্তানের খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, কিন্তু সেই গণহত্যা, কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা। বাংলাদেশের কুর্সি থেকে শেখ হাসিনাকে উৎখাত করতেই ইউনূসের সঙ্গে পাকিস্তানের দহরম মহরম শুরু। এক্স হ্যান্ডেলে এই কথোপকথনের কথা উল্লেখ করে শাহবাজ লিখলেন, আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে একটা দারুণ কথোপকথন হয়েছে। আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি পাকিস্তানে আসার জন্য ইউনূসকে আমন্ত্রণও জানিয়েছি। কিছুদিন আগেই চীন থেকে লগ্নির আশ্বাস নিয়ে গদগদ হয়ে ফিরলেন ইউনূস। এবার এলো পাকিস্তানের ফোন। একসময় যে পশ্চিম পাকিস্তানের থেকে মুক্তি চেয়েছিল পূর্ব পাকিস্তান, তবে কি সেই পাকিস্তানের পায়ে গিয়ে পড়ল ইউনূস? অন্তর্বর্তী সরকার বলছে সে নাকি চায় দেশটা সুষ্ঠুভাবে চালাতে। নির্বাচন ছাড়া চলবেটা কিভাবে? নির্বাচনের প্রসঙ্গ উঠলে ঢোক গিলছেন ইউনূস। খালি তারিখ পে তারিখের মতো মাসের পর মাসের নাম বলছেন। আপাতত গিয়ে ঠেকেছেন সেই জুনেই। দেখা যাক আদৌ জুনে নির্বাচন হয় কিনা। এরই মধ্যে আবার সেনা শাসনের কথাও শোনা যাচ্ছে বাংলাদেশে। 22 এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। ভারত বন্ধু হিসেবেই পরিচিত ছিল বাংলাদেশ, আর সেই বাংলাদেশ এখন ভারতের শত্রু পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করছে। ৭১-এর গণহত্যা ভুলে ইউনূসের নতুন বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে। তবে কি এবার শত্রু শত্রুর সমীকরণ মিত্রে পরিণত হচ্ছে? সূত্রের খবর, 21 জানুয়ারি সূত্র মারফত জানা যায় পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সেই দলেই ছিলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম ও আরেক অফিসার। বাংলাদেশের সেনার অফিসারদের সঙ্গেও নাকি বৈঠক করেছেন তারা। তবে এই গোপন সাক্ষাতের বিষয়ে মুখে কুলু পেটেছেন দুই দেশই। এই মুহূর্তে বাংলাদেশের নানান প্রান্তে মার খাচ্ছে হিন্দুরা, আর সেখানেই পাক নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে ইউনূস সরকার। বিশ্বের যে কোনো জায়গায় থাকা পাকিস্তানের নাগরিক এবং বংশোদ্ভূতরা যাতে সহজে ঢাকার ভিসা পান, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাক জাহাজ। ব্যবসার ক্ষেত্রেও পড়শি দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বাজার খুলেছে ঢাকা। 24 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক সেরে গিয়েছে। এবার বন্ধুত্ব আরও মজবুত করতে ইউনূসকে পাকিস্তানের আমন্ত্রণ। বাংলাদেশ থেকে পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর চেষ্টায় দুই দেশ। এমনকি বাংলাদেশের সেনাকেও নাকি এখন প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানি সেনা। ভারত বিরোধী শক্তিকে মজবুত করতেই কি আড়ালে আবডালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক মজবুত করা হচ্ছে, নাকি বাংলাদেশকে মিনি পাকিস্তান করার চেষ্টায় রয়েছেন ইউনূস? পালা বদলের পর থেকেই কখনো চীন, কখনো পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছে বাংলাদেশ। শাহবাজ শরীফের পোস্টের শেষ লাইন, পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছি। আন্তর্জাতিক মহলের প্রশ্ন, এই উজ্জ্বল সম্পর্কের ছটায় বাংলাদেশে আলো জ্বলবে? পেটের খিদে মিটবে? প্রাণের সংশয় ঘুচে যাবে? যে পাকিস্তানের নিজেরই অন্ন জোটে না, সে সাহায্য করছে বাংলাদেশকে, আশ্বাস দিচ্ছে খাদ্য সামগ্রী পাঠাবে। হায় রে ইউনূস, হায় রে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ। বিস্তারিতভাবে আজকে বিতর্কে যারা রয়েছেন কেতন জয়সওয়াল, তিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সুকুমার দেবনাথ, লেখক সাংবাদিক, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন লেখক প্রাবন্ধিক সুবল সর্দার, তাকে স্বাগত, এবং তার সাথে রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত আমাদের সঙ্গে। বাংলাদেশ নিয়ে বিশেষভাবে যিনি প্রত্যেক মুহূর্তে আপডেট দিচ্ছেন, অবহিত করছেন, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যিনি সুপরিচিত।
আমি দীপ্তিমান সেনগুপ্তর কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এটা তো একটা বড় টুইস্ট এই মুহূর্তে, যে ত্রিপুরার মহারাজা ত্রিপ্রামথার নেতা তিনি চট্টগ্রামকে বলছেন যে চট্টগ্রাম নাকি 1947 সালে তারা ওখানকার মানুষ যাননি, অর্থাৎ এটা কি হচ্ছে মানে পাল্টা আর কি একটা, মানে যেহেতু সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্য তার পাল্টা এবার আসছে, মানে কোথাও বিভিন্ন ফ্রন্টগুলোতে একটা এরকম অস্থিরতা তৈরি হবার কি ইঙ্গিত দিচ্ছে? প্রথম কথা বলি যে ভারতবর্ষের অ্যাক্টিভিটিস কি হবে সেটা যদি জানতে হয় তাহলে সবার আগে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের এখানে যে 3 বিঘা করিডোর আছে না, সেই 3 বিঘা করিডোর, ওখানে তো মিলিটারি অ্যাক্সেসের প্রয়োজন আছে, হ্যানের প্রয়োজন আছে, ত্যানের প্রয়োজন আছে, অনেক কিছু প্রয়োজন। বাংলাদেশ তার নিজের দিক দিয়ে যদি 3 বিঘা করিডোরটাকে যদি ফলো করে, অ্যাকচুয়ালি ইউনুস ম্যাপটাও জানে না বাংলাদেশের ঠিক। ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার অনেকগুলো প্যাঁচ ঘোচ আছে, তো আমি ওই জায়গাটাতে আসছি না। এবার যেটা বলেছে চট্টগ্রাম, তো বাংলাদেশের অবস্থাটাতে চট্টগ্রামের ক্ষেত্রে যে অংশটা আছে, চট্টগ্রাম মানে তারা যদি বেশি বাড়াবাড়ি করে কোনো সময় শুধু চট্টগ্রাম যাবে না, আমি কথাটা এইভাবে বলছি যে যদি তারা চিকেন নেক কেন্দ্র করে যদি তারা কিছু সেটাকে চিকেন নেক মনে করে, তাহলে সেটা চিকেন নেক থেকে শুয়োরের নেক, মানে শুয়োরের তো অ্যাকচুয়ালি নেক থাকে না, ওই রকম একটা গরদান করতে বেশিক্ষণ লাগবে না, কারণ রংপুর ডিভিশনটা ঢুকে যাবে। এটা আমি আজকে আপনাদের বলে রাখলাম। তো আমি এই প্রসঙ্গে আসছি না, আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্রিটেনের 6 জন সাংসদ যেটা ওই যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এয়ারপোর্ট করার কথা বলেছে। আবার সেই ব্রিটেনেরই আরেকজন হচ্ছে টিউলিপ, যিনি হাসিনার পরিবারের লোক। তো লড়াইটা যেহেতু 71-এর মানে 71টাকে মানা হবে না এটা নিয়ে যখন, তো আমি মনে করি এই ভারতবর্ষে এই লড়াইটা আসার আগে ব্রিটেনের পার্লামেন্টে এই লড়াইটা হবে, এটা আমার ধারণা। এক, দ্বিতীয়ত যেটা, পাকিস্তানের কোনো গুরুত্ব আমি এখন দেখছি না, কারণ যে রাষ্ট্রটি তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্য দেশের সেনাকে আনাতে হয়, সুতরাং তাকে নিয়েও আমি চিন্তা করছি। কিন্তু যেটা আমার কাছে চিন্তার বিষয় এখন থেকে, যেই চিন্তার বিষয়টা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ নাগরিক আছে এই সব লোকেদের, যাদেরকে বোকা বানিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, বা মানে সরকার বলবো না, এই যে দখল করা যে একটি মানসিকতা, সেই মানসিকতায় যারা আছেন তারা বাংলাদেশকে যে লেভেলে মানে নাবালেন, সেই নাবানোটা একটা ভয়ঙ্কর নাবান। ভারতবর্ষ চুপচাপ করে দেখছে সব। তো সুতরাং এর মধ্যে বাংলাদেশের এই যে আপনি ধরুন যেটা নিয়ে কথা হলো, ওদের ওই কি বলে মানে যে বন্দরটা দিল ওদের ওখানে, সেই বন্দরটা মানে যেটা নিয়ে চায়নার সঙ্গে কথা হলো, সেই বন্দরটা যেটা দেওয়া হলো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভারতের গা ঘেঁষিয়ে দেওয়া। বাস্তবতাটা যে মোংলাটাকে যেটা দেওয়া হলো, মোংলা বন্দরের মূল উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টার্ব করা। তো ঠিক একইভাবে তারা ডিস্টার্ব হবে। এখানে চায়নার থেকে চায়না প্রজেক্ট করবে, দুদিন পরে চায়না বলবে ওখানকার মানে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আরে কি বলে অ্যাক্সেস করতে পারছে না পাকিস্তানের মতো, চায়না ওখানে সেনা ঢোকাবে। এগুলো হতে থাক, এগুলো যত হবে তত মঙ্গল হবে। হচ্ছে চায়নার যতটা গ্রিপ বাড়বে ঠিক ততটাই কিন্তু আমেরিকার থেকে এরা দূরে সরবে, ফলে এই ব্যবস্থাটা চলবে। হ্যাঁ, আমাদের সতর্কতার প্রশ্ন আছে। যেরকম একটা সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট থেকে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটি চিঠি এসেছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে ইউনাইটেড নেশনস যেন ওই আন্তর্জাতিক যেটা এই যে কি বলে উদ্বাস্তুর যে বিষয়টা আছে, সেই উদ্বাস্তুর বিষয়টা নিয়ে যেন সেই চুক্তিটাতে যেন সই করে। ভারত সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে সরাসরি না বলে দেওয়া হয়েছে অতি সম্প্রতিকালে, মানে এখনো 2 দিন হয়নি, পুরো 48 ঘন্টার মধ্যে। এর থেকে বোঝা যায় এখানে আর কিছু করার নেই এদের, ওরা করছে কয়েকদিন লাফালাফি। আরেকটা শেষে আমি 1 সেকেন্ডের জন্য একটা কথা বলি, এই শাহবাজ শরীফের কথা যে বলছেন, শাহবাজ শরীফ নিজেই তো ফিক্সড নন, উনি কবে উড়ে যাচ্ছেন সেটাই আগে দেখি আমরা। সুতরাং এদের এই বন্ধুত্বকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। ওকে, আমি কেতন সোলের কাছে আসবো। তার আগে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলছেন একটু সেই দিকে একটু নজর রাখবো। जब आप 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो, तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। आदमी को घुसने के लिए कितनी जगह चाहिए,
तो 112 किलोमीटर जो नदी है, नाले हैं, एक कठिन भौगोलिक परिस्थिति है, वहां से लोग आते हैं। ये सवाल हमें करते हैं, अभी भी किया कि रोहिंग्या दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। রোহিঙ্গা এবং অনুপ্রবেশ এই ইস্যু কারণে হচ্ছে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। এটা লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি করেছেন এবং বিভিন্ন অনুপ্রবেশ যে বিভিন্ন সময়ে হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের ভাষ্য অন্য, সেটা নিঃসন্দেহে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এইগুলো খোলসা করব। কিন্তু আমি কেতন জয়সওয়ালের কাছ থেকে এই যে জানতে চাইব, এই যে বাংলাদেশের এই যে পরিস্থিতি বা এই যে অমিত শাহর যে বক্তব্য, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য প্রদেশ কংগ্রেসেরও তো একটা অবস্থানের প্রয়োজন আছে। বিশেষ করে এটা নিয়ে একটা প্রচণ্ড একটা সাম্প্রদায়িক টেনশন বা বিভিন্ন কিছু অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, রামনবমী আসছে, এমতো পরিস্থিতিতে কি বার্তা দেবেন? একটা বার্তা তো আমাদের সবসময় থাকে যে কোনো রকম এই যে ধর্মীয় প্ররোচনায় পা কেউ দেবেন না, শান্তি বজায় রাখবেন আর বিবেকে বুদ্ধিতে চলবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবার যদি বাংলাদেশের ব্যাপারটা যদি বলতে হয় বা যদি শুরু থেকে বলতে হয়, তো প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক স্তরে যখন এই ঘটনাগুলো ছিল, যখন ওখান থেকে শেখ হাসিনা উড়ে আসেননি ভারতে, সেই পর্যায়গুলোতে যদি বলতে হয়, তাহলে একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার আমাদের দেশের অবশ্যই আমরা একটা বলার জায়গা আছে। কারণ এই পড়শি দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদের কিন্তু সবসময় জানা উচিত, তার জন্য প্রস্তুত থাকা উচিত। বিশেষত এমন একটা দেশ যার সাথে আমাদের মোটামুটি 4000 কিলোমিটার বর্ডার আমাদের দেশের সাথে রয়েছে। আমাদের সবথেকে বেশি আমাদের বাংলা মানে রাজ্যর ক্ষেত্রে আমরা যে বর্ডারগুলো শেয়ার করি, সেখানে একই রকম ভাষা, একই রকম সংস্কৃতি, একই রকম কালচার। তার মানে এখানে যদি ঢুকে পড়ে আরও সেটাকে মানে ডিফারেন্সিয়েট করতে সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কথা, বড় বড় কথা বলে দিলাম, এই যে কথার মধ্যেই তো কোনো সিরিয়াসনেস নেই। মানে বোঝাই যাচ্ছে যে অমিত শাহ যে কথাগুলো বলছেন, উনি শুধু ইলেকশন ওরিয়েন্টেড বলছেন। মানে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি ন্যাশনাল সিকিউরিটি, আমরা মনে করি যে এই বাংলাদেশের এটা ইস্যু বা এই যে ফেন্সিংয়ের ইস্যু, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। এই ন্যাশনাল সিকিউরিটির মতো এত বড় একটা ব্যাপারটাকে উনি নিয়ে ইলেকশনে চলে গেলেন। তো এগুলো খুব একটা সিরিয়াসনেস আমরা দেখি না। বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে পাহারা দেয় আমাদের অমিত শাহের মন্ত্রকের বিএসএফ। এবার জমি যদি, এবার রাজ্য অজুহাত দেয় যে বিএসএফ দেখে বর্ডার, আর কেন্দ্র বলে যে রাজ্য জমি দেয় না। এবার আমাদের বক্তব্যটা এই জায়গা থেকে হচ্ছে যে দেখুন, ন্যাশনাল সিকিউরিটি হচ্ছে একদম 1 নম্বর প্রায়োরিটিতে থাকার দরকার, কিন্তু রাজ্যর কাছে হচ্ছে জমি, ল্যান্ড ইজ এ স্টেট সাবজেক্ট। কিন্তু এক্ষেত্রে আমরা বলবো যে জোর করে জমি নিয়ে নেওয়া হোক, কারণ এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। কিন্তু এই দুজনেই শুধু এটাকে নিয়ে রাজনীতি করতে চায়, অজুহাত দিতে চায়, তাই বলে এটাকে আমরা বারবার, এর আগে অধীর চৌধুরী আমাদের নেতা অনেকবার এই কথাটা বলেছেন, খুব জোর দিয়ে বলেছেন যে এই একটা বিষয়টাকে যেন আবাস যোজনা বা 100 দিনের কাজের মতো দায় চাপানো তো না করে ব্যাপারটাকে সিরিয়াসলি ডিল করা হোক। বেশ, এই সিরিয়াসলি ডিল করার ক্ষেত্রে যেহেতু জমির ব্যাপারটা রাজ্যের ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে দরকার পড়লে জোর করেও জমি নিতে হবে, কারণ ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন। এটা প্রদেশ কংগ্রেস কেতন জয়সওয়াল এই মন্তব্যটি করেছেন, গুরুত্বপূর্ণ এটা কথা। আমি সুকুমার দেবনাথ আপনার কাছ থেকে এই বিষয়টাই জানতে চাইব যে একদিক থেকে কেন্দ্র ভোটের একটা ব্যাপার, বাংলাদেশে ভোট কবে হবে, ভোটের ওখানে দাবি হচ্ছে বিএনপির, কিন্তু তাদের আবার ভোটের ব্যাপারটাকে নিয়ে এখনো নির্দিষ্ট এই জায়গাটা নিয়ে, অর্থাৎ দুটো রাজনীতির গতিপথ বিভিন্নভাবে আর কি বইছে, যে কারণে
মানুষও জানতে চাইছেন পরিণতিটা কি। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের ঘটনা, এখনো জাস্টিস আসেনি কোনো রকমই। 6 দফা 8 দফা দাবির কি অবস্থায় রয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কবে মুক্তি পাবেন, এই সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেই এই একটা আওয়াজ মানে উঠেছে চট্টগ্রাম নিয়ে। এর বাস্তবতা কি না, এগুলো সব এক একটা হচ্ছে বিভিন্ন সময় ভাসিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আর প্লাসকে, আর সঙ্গে আমার দুজন ঋদ্ধ প্রাজ্ঞ সহ আলোচক। কথাটা হচ্ছে যে আপনার এখানে বহু আগে আলোচনা হয়েছিল যে চট্টগ্রাম আমাদের দিয়ে দাও, হিন্দুদের জন্য আলাদা করে দিয়ে দাও, এই দাবিটা তখন সবে এতটা প্রকাশ্যে আসেনি, কিন্তু ধুমায়িত হচ্ছিল এবং আমরা কিন্তু সেটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আজকে এতকাল পরে কিন্তু সেই জায়গাটা আসছে। এই যে কি হচ্ছে না হচ্ছে এই দিকে না গিয়ে আপনি যদি আর একটু গভীরে ভাবেন, আজকে একদিকে চীন ঢুকছে কেন? আজকে সব থেকে বেশি মাথা খারাপ চীনের কেন? আগের দিনের আলোচনায় বলেছিলাম না যে চীন আমাদের ভয়, যে বাংলাদেশে চীন ঢুকবে। কারণটা হচ্ছে আজকে কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদ কিন্তু পিছু হচ্ছে, চাইনিজ সাম্রাজ্যবাদ আস্তে আস্তে ঢুকছে বাংলাদেশ, পাকিস্তান বা মায়ানমার সব জায়গায়। কিন্তু এখন কিন্তু চীন আর সমাজতান্ত্রিক দেশ নয়, সে হচ্ছে সাম্রাজ্যবাদী দেশ। এই জন্য দেখলেন সঙ্গে সঙ্গে ইউনূস চলে গেল। গত সপ্তাহে আমরা বলেছি ইউনূস চলে গেল কোথায়? চলে গেল এসে চীনে। কেন? সে দেখেছে যে আমেরিকা, ভারত, রাশিয়া এরা একটা প্যাক্ট হয়ে গেছে, চীন তার জায়গা হারিয়ে ফেলবে আস্তে 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 আস্তে। এরা যদি যে প্যাক্টটা করেছে এবং সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার এদের হাতে এবং ম্যাক্সিমাম বাণিজ্য এদের হাতে। এবার চীন ভাবছে যে আমার বাণিজ্যের বড় জায়গাটা তো ইন্ডিয়াতে আজকে তার প্রায় 10,000 বিলিয়ন ডলারের ব্যবসা চলে। সে তাহলে এখানে তার সংকুচিত হচ্ছে, বাজার সব সংকুচিত হচ্ছে। এবার বাংলাদেশ, সেখানে কিন্তু তার এমন কিছু ব্যবসা না, কিন্তু বাংলাদেশের উপর চাপটা রাখছে সে ইন্ডিয়াকে জব্দ করতে চায়, ইন্ডিয়াকে জব্দ করার জন্য। এই জন্য বাংলাদেশকে ঘিরে যদি সে সমুদ্রে একটা জায়গা করতে পারে, যেটা মংলা পোর্টের কথা বলা হচ্ছে, কিছু করতে পারে মানে কি, তার তো নদী বাণিজ্য এমন বিরাট কিছু নেই, সমস্ত শীতেই ওদের একটা লড়াই চলছে। কিন্তু বেশি বাণিজ্য তো বাংলাদেশের সঙ্গে আমাদের ল্যান্ডে হয়, চীনের সঙ্গেও ল্যান্ডে অল্প কিছু হয়। তো এই যে চীন আজকে পাকিস্তানের সঙ্গে চীনের ব্যবসা হয় নাকি? এত দূরে 1100 কিলোমিটার দূরের থেকে হয় কখনো ব্যবসা? সে জিনিসের দাম কোথায় চলে যায়? আসল হচ্ছে চীন আস্তে আস্তে ভারত, রাশিয়া এবং আমেরিকার প্যাক্টের বিরুদ্ধে সে দক্ষিণ এশিয়ায় তার যে জমি হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে, সেই জায়গাটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে। আমি এই প্রসঙ্গে একটু আসবো সুবলবাবু। যে জায়গাটার কথা বলছেন, এখানে তিপ্রামথার নেতা তিনি বলছেন যে জনাব ইউনূস মনে করতে পারেন তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো 85 বছর বয়সী একজন একজন স্টপ গ্যাপ নেতা হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। ভুলে গেলে চলবে না, তিনি যে বন্দরের কথা বলছেন তার ত্রিপুরা থেকে মাত্র কয়েক মাইল দূরে। ভুলে গেলে চলবে না, এই ত্রিপুরাতে কিন্তু বাংলাদেশ দূতাবাসে সেখানে কিন্তু আঘাত এনেছিল, মানে সেখানে ঢুকে করে সেখানে নিয়ে রাজ্য বিজেপি। সুবল বাবু কি বলবেন এই যে ঘটনাটা? দেখুন, একটা কথা বলি, ইউনূস মিয়া ভূগোল সম্বন্ধে পড়াশোনাটা খুব কম, উনি অর্থনীতিবিদ হতে পারেন, উনি জানেন না যে কোথায় কি অবস্থান করছে। এখন ব্যাপার হচ্ছে, আমি এর আগে একটু বলে দিই, পিছনে থেকে যায়। আজকের দিনে পাকিস্তান যে সাহায্য করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে, করতে করতে দেখা যাচ্ছে বেলুচিস্তান ওদের কাটা হয়ে পড়েছে, এখন সেখানে তার অস্তিত্ব সংকট। ঠিক বাংলাদেশ সেই অবস্থায় এসে গেছে, 7 সিস্টেমে আঘাত করতে চাইছে। 7 সিস্টেমকে আঘাত করতে গিয়ে আজকে তো বলে দিয়েছেন আমাদের ত্রিপুরার মহারাজ, যিনি হচ্ছে প্রদ্যুৎ মালিক। এখন ব্যাপারটা 1947 সাল থেকে ওরা তো মেনলি শিক্ষা, ধর্ম, ব্যবসা বাণিজ্য একটা একজোট ছিল ওই পার্বত্য চট্টগ্রাম। নর্মালি ওদের সঙ্গে থাকার কথা না, ওরা তো ইন্ডিয়ার সঙ্গে থাকার কথা।
এখন এই পরিস্থিতিতে নর্মালি সেই সুযোগটা তো ওই জায়গাগুলোর লোকগুলোকে নেবে, যারা আছে তারা কেন মানুষের সঙ্গে থাকবে? মানুষের থাকা মানে ভিখারি দেশ, সেখানে না খেয়ে মরবে। এরা যখন ধর্মের মেরুকরণ করছে, নর্মালি যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রয়েছে, হিন্দু সনাতন মধুসূতা এলাকা, নর্মালি তারা ভারতের সঙ্গে থাকার চেষ্টা করবে, কেন বাংলাদেশের সঙ্গে থাকবে? আর একটা কথা বলি, যেটা আমি চীনের কথা বলি, চীন এখানে ঢোকার কোনো জায়গা নেই। আর চীনের সঙ্গে আমাদের কৃষ্টিগত, সংস্কৃতিগত, ভাষাগত অনেক অনেক, সেখানে যারা পার্বত্য চট্টগ্রামে রয়েছে তারা আমাদের খুব প্রক্সিমিটি, আমাদের নেবারিং প্লেস বলা যায়, নেবারিং স্টেটের সব বাসিন্দা বলা যায়, তারা নর্মালি তো আমাদের সঙ্গেই থাকবে। প্রদ্যুৎ মহারাজ যেটা বলেছেন, প্রদ্যুৎ মানিক্য যেটা বলেছেন, সঠিক কথা এবং ইতিহাস সম্মত কথা, ভুল তো কিছু বলেন। মানে এই কথাটার একটা রীতিমতো একটা শোরগোল ইতিমধ্যেই এটা নিয়ে পড়েছে, এবং হচ্ছে একটু সেভেন সিস্টার্স নিয়ে তার যে বক্তব্যটা যেটা ছিল ডক্টর ইউনূসের, এটা কিন্তু অনেকটাই হচ্ছে কিন্তু খুব প্রভোকেটিভ। এটা ভারতকে কিন্তু রীতিমতো কিন্তু উত্তেজিত করেছে, এবং তার একটা রিপার্কেশনস, যে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে একটা পাল্টা রিপার্কেশনস এসছে, যেটা নিয়ে আমরা চর্চায় রয়েছে। এবং জানি রাখি, আগামীকাল কিন্তু ভারতবর্ষে বহুদিনের ধরে বিতর্ক চলছে, এটা আসছে ওয়াকফ বিল। সে ওয়াকফ বিল কিন্তু আগামীকাল পেশ হতে পারে, এরকমটাই জানা যাচ্ছে। এবং এই অধিবেশনেই সেটা নিয়ে আলাপ আলোচনার পর এটাকে নিয়ে আসবে, এবং এটা কিন্তু ভারতীয় রাজনীতির উপর একটা প্রভাব ফেলতে চলছে। অর্থাৎ সব মিলিয়ে যে রাজনীতির বিভিন্ন স্তরগুলো অত্যন্ত জটিল তৈরি হচ্ছে, যে কারণে প্রত্যেক দিন এই ইস্যুকে নিয়ে বাংলাদেশকে উপজীব্য করেই কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি একের পর এক প্রতিবেদন, এবং বিশ্লেষণের মাধ্যমে তুলে নিয়ে আসছি একের পর এক তথ্য। আজকেও সেটা করব। এই পরিস্থিতিটা যে তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে ভারত ক্রমশ কিন্তু তার যে অবস্থানকে ক্রমশ দৃঢ় করছে। আপনি যেটা বললেন দীপ্তিমান বাবু, সেটা তো একটা দিক আর কি। নিঃসন্দেহে আপনি বললেন জম্মু কাশ্মীরের কথা। জম্মু কাশ্মীরের সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা অতীতে কখনো ভাবা যায়নি। সেখানে 100 একর জমি দিচ্ছে মদ কারখানা করার জন্যে মুথাইয়া মুরলীধরনকে। সুতরাং সেখানে যদি ব্রিটেন কিছু বেস তৈরি করে, বা ইউরোপিয়ান ইউনিয়নের মানে জম্মু কাশ্মীরের উপর তাদের কতগুলো রয়েছে, প্রচুর ইনভেস্টমেন্টের আগামী দিনে সুযোগ রয়েছে, এগুলো তো রয়েছে। কিন্তু সেই সুযোগ পাকিস্তান তো জম্মু কাশ্মীরের উন্নয়ন চায়নি কখনো, সে তো চেয়েছে ওখানে হচ্ছে ওটা করায়ত্ত করতে। এটা তো বিশ্বে প্রতিষ্ঠিত সত্য। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের কাছে এমনই কি এখনো পরিস্থিতি রয়েছে, বা এই পরিস্থিতিটা কে ভারতকে এটাকে অগ্রাহ্য করার মতো জায়গায় একেবারেই নেই, যে কতগুলো মৌলবাদী শক্তি সেখানে ভারত বিদ্বেষী অবস্থান করে বাংলাদেশকে গাড্ডায় ফেলতে চাইছে। এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তো ভারতের প্রকৃত বন্ধু হিসাবে বাংলাদেশের কাছে ওটা বিকল্প বার্তা দিতে হবে। না, সেই বিকল্প বার্তাটা দিচ্ছে না ডক্টর ইউনূসের কারণে। তিনি কাস্টোডিয়ান হয়ে দাঁড়িয়ে আছেন। কোনটা আমরা ধরব? প্রথম কথা হচ্ছে যে ওইখানে যারা ইসেরা আছে, আপনাদের মধ্যে ইকো হচ্ছে, সাউন্ড ইকো হচ্ছে। যাই হোক, আমি বলছি এবার ওখানে এই যে কাশ্মীরের ইস্যু যেটা বললেন, কাশ্মীর জায়গাটা হচ্ছে ইউনাইটেড নেশনসের। আর আমরা খুব ভালো করে জানি যে ইসের সঙ্গে, ট্রাম্পের সঙ্গে ইউনাইটেড নেশনসের অলরেডি একটা ঠান্ডা লড়াই চলছে। সেটা মানে ঠান্ডা লড়াই না, রীতিমতো গরম চলছে। ট্রাম্প এক সময় বলেওছে যে আমি সেরকম হলে পরে আমি মানে বেরিয়েও আসতে পারি, ইউনাইটেড নেশনসে থাকবো কিনা সেটা নিয়ে প্রশ্ন। ভারতবর্ষ দীর্ঘদিন যাবত একটা কথা বলে আসছে যে ইউনাইটেড নেশনস যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা ব্যবস্থার মধ্যে চলছে, সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যদি ওখানে কোনো স্থান না থাকে, তাহলে ওটা ইউনাইটেড নেশনস হতে পারে না। সুতরাং ওইটা একটা সার্কাসের কারখানা হয়ে গেছে, পরিষ্কার। এইখান থেকে শুরু করতে হবে। এই ইউনাইটেড নেশনসের যিনি এসছিলেন বাংলাদেশে, তিনি আসার পরে, ইউনাইটেড নেশনসের উনি আসার পরে কি বললেন? ওনার তো কথা বলা উচিত ছিল মায়ানমারের সঙ্গে। উনি রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলছেন বাংলাদেশের সঙ্গে। সমস্যাটা এই জায়গাটাতে। যেরকম ইউনূস অর্থনীতিতে ভালো, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে। রোহিঙ্গা ইস্যুতে কথা বলা উচিত মায়ানমারের সঙ্গে, উনি গেছেন বাংলাদেশে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, ইউনূসের এক এবং অদ্বিতীয় একটাই অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে রাজাকার অ্যাক্টিভিটিস। আপনাকে পরিষ্কার বলে রাখি, দিস ইজ প্রো পাকিস্তানি
একটা অ্যাক্টিভিটিস। তো এই প্রো পাকিস্তানি অ্যাক্টিভিটিসটা বাঙালিদের, বাংলাদেশের যারা বাঙালি আছে এদের একটা রাজনীতিটাকে শেখানো হয়েছে ভারত বিদ্বেষিতার মধ্য দিয়ে। মানে এইটা যখন আপনি বলছেন, আমি এই প্রসঙ্গে আসি যে ঈদের পর গতকাল সার্জিস আলম তিনি বলছিলেন যে আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা উচিত। তার কারণ হচ্ছে প্যালেস্টাইন প্রসঙ্গ নিয়েছেন এবং ভারতের প্রসঙ্গ নিয়েছেন। এখানে সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, নানা কিছু ঘটনা হচ্ছে। আমি শুধু ভাবছি যে এরপর যদি ওয়াকআপ বিলটা হয়, যে গোটা ভারতে যে মহল তৈরি রয়েছে, এরপর কিন্তু বাংলাদেশ এই বিষয়টাকে নিয়েও তারা ক্রমাগত বলবে, তার স্পষ্ট ইঙ্গিত আছে। সুতরাং একটা আভ্যন্তরীণ পরিস্থিতিটাকেও খুব উত্তপ্ত করার চেষ্টা চলবে, মানে ভারতের রাজনৈতিক পরিমণ্ডলটাকে। এটাকে নিয়ে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে ওয়াকআপ বোর্ড নিয়ে ওদের কিছু বলার নেই, ওয়াকআপ আইন নিয়েও কিছু বলার নেই, কারণ ওদের ওখানে ওয়াকআপ বলে কিছু নেই। প্রথম কথা, ওদের ওখানে আছে শত্রু সম্পত্তি। তো আমরা শত্রু সম্পত্তি বলছি না, আমরা বলছি ওয়াকআপ। শত্রু সম্পত্তি আর ওয়াকআপ বোর্ডের মধ্যে ওরা মনে করছে শত্রু সম্পত্তি আর ওয়াকআপ বোর্ড সমান। তো এইটা হচ্ছে ওদের ভুল ধারণা। তো যাই হোক, এইটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। কারণ হচ্ছে ওরা অ্যাকচুয়ালি আইন, নিজেদের দেশের আইনটা সম্পর্কেই জানে না। নিজেদের দেশের এই যে এরা বলছে আমরা সমন্বয়ক, আমরা কি বলে বুদ্ধিদাতা ইত্যাদি কি সব বলছে, ওদের সব পোস্টগুলোর নাম। তো সেই সব লোকগুলোকে আপনি যদি বলেন কার বুদ্ধিদাতা, কার উপদেষ্টা, সেটাই ওরা জানে না। ওরা নিজে নিজের উপদেষ্টা। আমি বাংলাদেশকে নিয়ে ইনফ্যাক্ট কোনো আলোচনাতে আমি আসছি না, কারণ বাংলাদেশের নিজস্ব এখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই, এই কথাটাকে বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিটা এখন সম্পূর্ণ পাকিস্তান নির্ভরশীল, এবং পাকিস্তান যেভাবে চীনের ওপর নির্ভরশীলতার মধ্যে এসছে, পাকিস্তানের কাছে এ ছাড়া আর কোনো মানে রাস্তা নেই। এবং আমি আপনাকে আরো একটা কথা বলেছি আপনার মঞ্চে, এর আগেও বলেছি, আজকে আবার রিপিট করছি। পাকিস্তানকে যে $497 মিলিয়ন দেওয়া হয়েছে F-16 রিপেয়ারিং এর জন্য, ইউএস যে দিয়েছে, এবং তারপরে নাকি ওই লাহোরের ওপরে যে বাতাস ফাতাস ইত্যাদি সব খারাপ আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য ওদের $300 মিলিয়ন দেওয়া হয়েছে। হ্যাঁ, $300 মিলিয়ন দেওয়া হয়েছে। মূলত পাকিস্তানের এখন যেটা অবস্থা সেটা হচ্ছে অতি সম্প্রতিকালে ইরানকে আক্রমণ করবে। আমি আপনাকে খুব ক্লিয়ার আজকে একটা কথা বলছি, এই বাংলাদেশ পাকিস্তান এরা যখন সাদ্দাম হোসেনের প্রশ্ন এসেছিল তখনও কোনো কথা বলেনি, যখন গাদ্দাফির প্রশ্ন এসেছিল তখনও কোনো কথা বলেনি, আর এবার যখন ইরানের ওপর আক্রমণ হবে তখনও কোনো কথা বলবে না। এরা টাকা চাইছে, মাল চাইছে, পরিষ্কার কথা। এরা একদম সেম থিওরিতে ঢুকে গেছে, টাকা ছাড়া এদের কাছে কোনো গল্প নেই। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি ইত্যাদি প্রভৃতি এদের এগুলো কোনো গল্প না। আর ভারতবর্ষ যেহেতু হিন্দু অধ্যুষিত, হিন্দু বিরোধিতা করে একটা রাজনীতি টিকিয়ে রাখা, এটাই হচ্ছে ওদের কাজ। ওয়াকআপটা নিয়ে ঠিক জায়গাটা ধরেছে। ওয়াকআপ নিয়ে অন্তত 20 কোটি মুসলিম আছে ভারতে, 20 কোটি মুসলিমই কিন্তু এর বিরোধিতা করবে। অত সোজা হবে না, যত সহজ ভাবছে যে কালকে ওখানে পাশ করিয়ে নেবে, অত সহজ হবে না। পাশ করালেও কিন্তু এর একটা ভয়ঙ্কর চলবে, পাকিস্তানে চলবে, ভারতে চলবে। আপনি ঠিক জায়গাটা ধরেছেন, সেন্টিমেন্টের জায়গাটা ধরেছেন। আরও ডিটোরিয়েট করবে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থাটা। আর হাওয়া দিয়ে যাবে হচ্ছে চীন। চীনে যে 2 কোটি উইঘুরকে মেরে দিয়েছে বা আটকে রেখেছে, তাতে এদের কিছু যায় আসে না। মানে অদ্ভুত একটা মানে দর্শন এদের, যে এখানে সত্যি তো এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, কিন্তু ওরা প্রচার করে কেন ওদের সুবিধার রাখতে। আর যেখানে চীনে সত্যিকার মুসলিমদের উপর, সেখানে মুসলিমদের পালনই করতে দেওয়া হয় না। কিন্তু তাদের সঙ্গে একটা উনি যেটা বলছেন যে এখানে সংখ্যালঘুদের উপর হয় না, সার্জিস আলম বলছে। আবার ঠিক কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা কিন্তু এখানে ডাক দিয়েছে, এখানে রাজ্য নেতৃত্ব, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন এখানে যে হিন্দু বিপন্নতার একটা আসছে তার সাথে কোথাও, অর্থাৎ এইগুলো কিন্তু বললেও কিন্তু তার কাউন্টার পার্ট কিন্তু তৈরি হচ্ছে। বাংলাদেশের সার্জিস আলম গতকাল বলেছে, ভারতের প্রসঙ্গ তিনি এনেছেন এবং সেখানে এইগুলো এসছে সেখানে। কেতন, দেখুন ঠিকই এই যে ঘটনাগুলো, মানে আজকে আমরা বাংলাদেশে নিয়ে আলোচনা করছি ঠিকই, বাংলাদেশের কথাবার্তা আমরা ইগনোর করে দিতেই পারি, কারণ বাংলাদেশের কোনো সামরিক হোক বা যে কোনো ক্ষমতায় ভারতের কাছে, ভারত কেন, ভারতের একটা রাজ্যের কাছে। আমরা বাংলাদেশ শুধু আমাদের পশ্চিমবাংলাতে যদি কম্পেয়ার করি, আমাদের পশ্চিমবাংলায় যে সিভিক ভলেন্টিয়ার আছে তত হয়তো সেখানে সৈন্যবাহিনী, সেই প্রসঙ্গে আসছি না। কিন্তু যেটা আমরা ইগনোর করতে পারি না সেটা হচ্ছে পাকিস্তানের
যারা আকারা বর্তমানে রয়েছেন, কারণ সরি বাংলাদেশে, কারণ বাংলাদেশে এখন তো একটা সরকার তো নেই, সরকার তো মানে একটা জোর দখল বা একটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত একটা সরকারের মতো একটা কিছু, কিন্তু সরকার বলা যায় না যেহেতু নির্বাচিত নয়। এবার তাদের রিমোট রয়েছে কিছুটা পাকিস্তানে, আবার পাকিস্তানের রিমোট রয়েছে চায়নায়, অর্থাৎ এই চায়নার একমাত্র এজেন্ডা হচ্ছে কিভাবে ভারতকে দুর্বল করবে। এই যে 7 সিস্টার্স নিয়ে কথাগুলো বলছে, এটা হয়তো বাংলাদেশ বলছে, কিন্তু এই কথাটা আসছে কিন্তু চীন থেকে। এবার আমাদের এগুলোকে যেটা বারবার বলছিলাম যে আমাদের পররাষ্ট্রনীতি নিয়েও ভাবতে হবে, এটা অভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আমাদের, সেটা আমরা ডিসকাস করবো আমাদের কি করা উচিত, কিন্তু আমরা এখনো সেরকম কোনো কিছু দেখতে পারছি না। পররাষ্ট্রনীতিতে দেখুন আশেপাশে আমাদের যতগুলো দেশ আছে, আমি পাকিস্তানকে বাদ দিলাম, পাকিস্তান ওইটা ঠিক আছে, ওটা দেখতে হবে, ভাবতে হবে নিশ্চয়ই। এবার যে সাম্প্রদায়িক কথাটা আমি বলছি, একটা যে মানে একটা তো বাতাবরণ তো তৈরি হচ্ছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই রাজ্যে হচ্ছে একটা বাইনারি তৈরি হচ্ছে। বাংলাদেশ নিয়ে কেন এই রাজ্যের মানুষ এতটা জানতে চাইছেন? শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ডাক দিয়েছেন, তিনি বিরোধী দলনেতা, তিনি বুঝতে কেন এইটাকে প্রদেশ কংগ্রেস কিভাবে দেখছে? এখানে আমাদের বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর দাও বলেছেন যে এখানে ব্যাপারটা হিন্দু মুসলিম এমনটা নয়, ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু। যে দেশে, যে সমাজে, যে জায়গাতেই সংখ্যালঘুরা থাকবেন, সেখানকার যারা সংখ্যাগুরু তাদের দায়িত্ব হচ্ছে যাদের সেখানকার সংখ্যালঘুদের উপর কোনো রকম যেন নির্যাতন, কোনো রকম অত্যাচার না হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, আমাদের এখান থেকে বসে দেখতে হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নানা রকম অমানবিক অত্যাচার হচ্ছে, অথচ আমরা এখান থেকে বসে শুধু সেটাকে কিভাবে বাংলা রাজনীতি কাজে লাগানো যেতে পারে সাম্প্রদায়িক একটা সুরসুর দিয়ে, তা তো নয়। কিন্তু বক্তব্যটা হওয়া উচিত যে হ্যাঁ বাংলাদেশকে দিয়ে শিখুন। তারা বলছে যে বাংলাদেশকে দিয়ে শিখুন, ওখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না। আমরা বলছি যে বাংলাদেশকে দেখে শিখুন যে যদি একটা দেশে যদি সেখানকার সংখ্যালঘুদের পর্যাপ্ত মর্যাদা, পর্যাপ্ত ভালো করে যদি না রাখা যায়, বা কেমন একটা ভালো রাষ্ট্র, একটা বৃহত্তর গণতন্ত্র আমরা দেশে দুনিয়ার একটা আইডিয়াল স্টেট, আর একটা পাকিস্তান বা বাংলাদেশের মতো একটা বিপন্ন হয়ে যাওয়া স্টেটের মধ্যে, এটাই হচ্ছে একটা মৌলিক একটা ফারাক, যে সেখানকার সংখ্যালঘুরা কেমন আছেন, সেখানকার পিছিয়ে পড়া মানুষেরা কেমন আছেন। বাংলাদেশের অবস্থা আমরা দেখছি, আর ভারতে আমাদের দেখুন, ভারতে আমাদের যারা সংখ্যালঘু আছেন তাদের ব্যাপার এটা সবটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমরা রয়েছি সরকার বিরোধী, আমরা লড়ে যা করেই, কিন্তু আলটিমেটলি আমরা একটা দেশ, আমাদের দেশের বিষয়গুলো আমরা বুঝে নেব। যাদের নিজের খাওয়ার ঠিক নেই, এই যে এরা বলছে 7 সিস্টার, এক সেকেন্ড বলছি, এই 7 সিস্টার বা চিকেন নেকের যে কথাগুলো বারবার বলছে, আমরাও তো হট করে কোনোদিন আমাদেরও মনে হতেই পারে যে আমরা ওই দিনাজপুর হয়ে আমরা সরাসরি মেঘালয়ে যাব, তখন এরা কি করবেন? কিন্তু এইসব বাজার গরম করার বক্তব্য না দিয়ে আমাদের এত বড় দেশ বাংলাদেশ ইজ নট আ ফ্যাক্টর, আমি বারবার বলছি, কিন্তু অবশ্যই পাকিস্তান মানে কিন্তু চীন অবশ্যই একটা ফ্যাক্টর, এদিকে আমাদের নজর রাখতে হবে। আরএসএস আর একটা দাবি তুলবে, সেটা হচ্ছে জনবিনিময়টা তুলবে, দেখবেন বলছে জনবিনিময় করা হোক, এই একটা তুলবে মানে খোঁচা দেওয়ার জন্য, মানে নির্বাচনের আগে এক্সচেঞ্জ অফ পপুলেশন, এটা ভিতরে চলছে, ক্যাম্পেইন চলছে ভিতরে, যে জনবিনিময় যদি পাঞ্জাবে হয়। ওকে, দীপ্তিমান বাবু কিছু বলছেন, বলুন। আমি পশ্চিম বাংলার ক্ষেত্রে দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে মালদাতে যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখুন সেখান থেকে 3 ঘন্টার ব্যবধানের মধ্যে পরপর ঘটনাগুলো ঘটছে। আমি আপনাকে বলে রাখি 3 ঘন্টার ব্যবধানে, এবং এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বারবার করে বলছি, চিকেন নেক থেকে 3 ঘন্টার ব্যবধানে, সেখান থেকে ঝাড়খণ্ড যাচ্ছে 3 ঘন্টার ব্যবধানে, সেখান থেকে মুর্শিদাবাদ যাচ্ছে 3 ঘন্টার ব্যবধানে, যেটা আপনার অধীর চৌধুরী বলেছিলেন, একদম খুব পরিষ্কারভাবে বলছি, উনি খুব মানে অনেক পরে হলে পরেও সেই কথাটা বলেছেন। তো আমি সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি মিস্টার জয়সওয়ালকে আমি ধন্যবাদ জানাবো যে কিছু কিছু কাজ জোর করে করা উচিত। জমি অধিগ্রহণটা, পশ্চিম বাংলার জমি এই সুরক্ষার ক্ষেত্রে জমি অধিগ্রহণটা, এবং এই যে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অ্যাক্সেসিবিলিটি, আপনি জানেন তুফানগঞ্জে আজকে কিছু ঘটনা ঘটেছে, দেখবেন এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে সম্প্রদায়কে জুড়ে দেওয়া হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে বিহারের কিষানগঞ্জে বেঙ্গলের যারা মুসলিম আছে এবং বিহারের যারা মুসলিম আছে তাদের মধ্যে ক্ল্যাশ হয়েছে। বাংলাদেশে কিন্তু বিহারি এবং বাঙালির মধ্যে একটা ক্ল্যাশ ছিল, তো সুতরাং সেটাকে পুনরুজ্জীবন করা হচ্ছে। এই পুনরুজ্জীবনে কারা এর সঙ্গে এই করছে সেটার ব্যাপারেও কেন্দ্রের মানে সচেতন দৃষ্টি রাখা উচিত। আপনি সচেতন, মানে কেন্দ্র তো অনেক ক্ষেত্রে
যেমন আমরা লোকসভায় দেখলাম যে অমিত শাহ যখন বলছেন আধার কার্ড বা এগুলো কারা দিচ্ছে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আজকে অস্বীকার করা যাবে না বিএসএফ এর একটা ভূমিকা সবসময় থাকে, কারণ এটা তাদের কাজ, সীমান্ত সুরক্ষা দেওয়া বিএসএফ এর কাজ। হয়ে যাওয়ার পর ঢুকে যাচ্ছে সেটা তো বুঝলাম, তাহলে এখানে এটা না দিলে ভালো, এটা তো এক ধরনের মানে স্থবির প্রশাসন বা শিথিল প্রশাসনের বক্তব্য হয়ে যায়। এই জায়গাটা থেকে মানে কোথাও আপনার কি জায়গায় আরেকটু যদি ক্ল্যারিফাই করেন, স্পেসিফিক কি বলতে চাইছেন? আমি পরিষ্কার বলছি, আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেরকম আধার কার্ডের প্রশ্ন এসছে, আধার কার্ডটা বেশিরভাগই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার, যেখানে বিস্তীর্ণ এলাকাতে ফেন্সিং করা সম্ভব নয় এবং ওখান থেকে ওই মাধ্যম দিয়েও ওখান দিয়েও লোক আসে। তাহলে দক্ষিণ 24 পরগনার যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে এগুলোর ক্ষেত্রে সঠিক বর্ডারিং এরিয়াগুলোতে আধার কার্ড যারা তৈরি করছে তাদের সিস্টেমটাকে স্ট্রং করা উচিত। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসএফ এর 50 কিলোমিটার পর্যন্ত অ্যাক্সেসিবিলিটি, এইটাকে অনেক স্ট্রং করা উচিত। এই বাস্তবিক এই বিষয়গুলোকে না করতে পারলে, এবং সবচেয়ে বড় কথা বিএসএফ এর জি কোম্পানি, বিএসএফ এর যেটা নিজস্ব ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সটাকে অ্যাক্টিভেট করতে হবে, না হলে পরে এটা সত্যি অসুবিধাজনক। সেক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রের পরিবর্তন প্রয়োজন। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি একটা জায়গায় ভয় পাচ্ছি যে কিষানগঞ্জে যে মানে বিহারের মুসলিম সমাজ এবং বেঙ্গলের মুসলিম সমাজের মধ্যে একটা হাতাহাতি হয়ে গেল, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা সিগন্যাল আমি বলছি। নিঃসন্দেহে এমনিতেও আপনি যদি দেখেন সীমাঞ্চল বলে যে অঞ্চলটি আছে এটি কিন্তু একটা হচ্ছে, এবং আপনি নির্বাচনের আগে দেখুন সীমাঞ্চল নিয়ে ভীষণই অ্যাগ্রেসিভ কিছু বক্তব্য এসেছিল 2024-এর লোকসভা নির্বাচনের আগে। সীমাঞ্চল এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটা স্পট। আপনি কিছু বলতে চাইছিলেন সুবল দেবনাথ? আমি বলছি এটা যে সার্জিস আলম যেটা বলছিলেন যে বাংলাদেশে যে হচ্ছে ভালো আছে সংখ্যালঘুরা, ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মার খাচ্ছে এমন নয়। সেখানে দেখুন আইন নেই, শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, যার ফলে সনাতনীরা মার খাচ্ছেন। হোয়ারাস আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখুন, আমরা তো আইন রয়েছে, তার জন্য সংখ্যালঘু দেখার জন্য বিভিন্ন প্রোটেকশন রয়েছে। আর মজার ব্যাপার হলো সেটা হলো এই জায়গাটা নিয়ে কিছু আলোকপাত করবেন। এই যে দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় সুন্দরবন যেগুলো হচ্ছে ফেন্সিং এরিয়া নয়, সেখানে প্রচুর পরিমাণে আধার কার্ডের সেখানে মানে বাস্তব অভিজ্ঞতা। না, উনি ঠিকই বলেছেন, বাস্তব অভিজ্ঞতা হচ্ছে দল লোক রাতের বেলা চলে আসছেন এবং ম্যাক্সিমাম 7টা 7:30 পর একদম আর মানে কারফিউ লাগার পর আর আসার পরে বিভিন্নভাবে আধার কার্ড প্যান কার্ড তৈরি করছে এবং তারা বিভিন্নভাবে আসছে। কিভাবে আসছে? কেউ হাসপাতালে দেখানোর জন্য আসছে, বিভিন্নভাবে আসছে আর ফিরে যাচ্ছে না। এই যে জাল যে আধার কার্ড চক্র হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। এই জন্য কেন্দ্র রাজ্যকে দোষারোপ করলে হবে না। কেন্দ্র যেমন সজাগ হবে, রাজ্য সজাগ হবে। এখন রাজ্য কেন সজাগ হচ্ছে না জানেন? রাজ্য সজাগ হচ্ছে না ভোটের জন্য, যদি মুসলিম ভোট পাওয়া যায়, আর কেন্দ্র সেই জায়গাটায় হিন্দুকরণ করছে, যার ফলে একটা বেশ ভোটে যত ভোট এগিয়ে আসছে তত বেশি করে পোলারাইজেশন হচ্ছে। একদমই আমি কথাটা সহমত যে এই একটা সিরিয়াস ইস্যুটাকে লোকে এত গুরুত্ব দিয়ে না দেখে সেখান থেকে দেখছে যে এখান থেকে কি ফায়দা নেই যেতে পারে। বিজেপি দেখছে যে এ রাজ্যে বাংলাদেশ দেখি আমরা কিছু হিন্দু ভোট কনসলিডেট করতে পারি, হিন্দু ভাই ব্যাপারটা হচ্ছে এদেশের যে সমস্যাগুলো হচ্ছে সেটা তো হিন্দু মুসলিম সবারই হচ্ছে। আজকে যদি দেশে 50 বছরের সব থেকে বেশি বেকারত্ব, এটা তো হিন্দু মুসলিম সবাই শিকার হচ্ছে। তো এইসব জায়গায় না গিয়ে, এইসব খুব সিরিয়াস ইস্যু। আর একটা বক্তব্য যেটা বলছিলেন যে ইউনিস, যে ইকোনমিক্যাল এক্সপ্যানশন, আমি ওয়ার্নিং দিচ্ছি, দেখুন এই ইকোনমিক্যাল এক্সপ্যানশন কোন দিন একটা পলিটিক্যাল এক্সপ্যানশন বা জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন হয়ে যাবে বুঝতেই পারবেন না। শ্রীলঙ্কা এমনটা ভাবছিল, শ্রীলঙ্কার কি অবস্থা হলো দেখুন। এই জন্য এই যে শুধুমাত্র ইকোনমিক্যাল এক্সপ্যানশন সেটা চায়না চায় না। চায়না যেটা চায় তাদের পলিটিক্যাল এক্সপ্যানশন, জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন। সেদিন কিন্তু বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। বাংলাদেশকে আমরা জন্ম দিয়েছি, বাংলাদেশের প্রতি আমাদের একটা মানে সহানুভূতি অবশ্যই রয়েছে। আর আমরা মনে করি আজকের দিনে বাংলাদেশের এই যে জোর দখলের সরকারের যে স্টেটমেন্টগুলো, এটা কিন্তু সেখানকার সাধারণ নাগরিকের মানে বক্তব্য না, কিন্তু তারা কিন্তু এখনো চায় ভারতের সাথে মৈত্রী। সেটা এখনো পর্যন্ত কেতন প্রমাণিত না এটা বলার জন্য আমরা বলে, আমিও তাই ভাবতাম। কিন্তু ভারত বিদ্বেষের এবং যে ধরনের স্টেটমেন্ট, এবং এই ধরনের স্টেটমেন্টও তো এসেছে যে সংখ্যালঘুরা মার কেন খাচ্ছে, যেহেতু ওরা আওয়ামী লীগ করে। এইটা হচ্ছে সংখ্যালঘুদের মার খাওয়ার ওখানে কারণ। মানে সংখ্যালঘুদের যে একটা প্রোটেকশনের বিষয় থাকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার চার্টারগুলোতে, সেটা কারণ নয়। এখানে যদি হয় যে বিজেপি
দ্বারা আক্রান্ত, এই ন্যারেটিভটা তারা করছে এবং এটাকে ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট কৌশল করতে হয়। দেখুন, এটা তো বলার জন্য যে 30% ভোটের দরকার নেই, এই কথাটা যখন কেউ বলছে তখন মানতে হবে এখানে শুধুমাত্র না, একটা কোথাও একটা অভিমানের জায়গা স্পেসও তৈরি হয়ে গেছে। এটা তা নয়, এটা হচ্ছে 30% চাই না বলে 70%-এর দিকে টার্গেট। ওকে, আমি আসবো হচ্ছে সুকুমার দেবনাথ, সময় একেবারে শেষ। আমি চট্টগ্রাম দিয়ে শেষ করতে চাইছি। হ্যাঁ, নতুন করে আলোচনা হচ্ছে গভীরভাবে হিন্দুদের জন্য, সংখ্যালঘুদের জন্য চট্টগ্রাম, রাজশাহী মানে আমাদের বর্ডার দিয়ে, ভারতের বর্ডারের সাইডে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। সেই জায়গায় সংখ্যালঘুদের অফিসাররা থাকবে, পুলিশ থাকবে, তারাই গার্ড করবে। জায়গা থাকবে বাংলাদেশের, কিন্তু সেটা সংখ্যালঘুদের দ্বারা প্রোভাইডেড হবে। সেই জায়গায় দিন আসছে। মানে আপনি যেটা এইটাই আর কি, যদি সুষ্ঠুভাবে এই সংকট বা সমাধান না হয় তাহলে একটা বলকানাইজেশন যে শব্দটা আছে, এইভাবে যুগোস্লাভিয়া কিন্তু 5 টুকরো হয়ে গেছিল একদিন। এই ধর্মের প্রশ্ন এসেছিল, সেখানে ভাষাগত, জাতিগত সব প্রশ্নই মনে হয় ঘুরে ফিরে এসেছিল এবং আধুনিক সময়ে যুগোস্লাভিয়াতে 6টা টুকরো হয়ে গেছিল। সুতরাং এই যে একটা খোঁচা দিতে শুরু করেছেন নর্থ ইস্ট নিয়ে, মানে কুর্সিতে আসীন হবার আগেও হচ্ছে আমরা যদি উত্তপ্ত হই তাহলে উত্তর পূর্ব ভারতকে উত্তপ্ত করব। শেষ চীনে গিয়ে তিনি একেবারে বেআব্রু হয়ে গেছেন এবং যেভাবে তিনি সেখানে বলেছেন তাতে মনে হবে যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশনসটাকে তিনি সেটাকে উপজীব্য করে ভারতকে তিনি গভীর একটা প্যাচের মধ্যে ফেলতে চাইছেন। দেখা যাক এটা কিভাবে ভবিষ্যতে রেসপন্ড করা হচ্ছে এবং আগামী সময় ভারতের রাজনীতিতে এই যে প্রভাবগুলো বিভিন্ন ক্ষেত্রে পড়তে চলেছে তা কোন দিকে টার্ন নিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাকে, সুকুমার দেবনাথ সাংবাদিক লেখক আপনাকে, সুবল সর্দার লেখক প্রাবন্ধিক আপনাকে এবং দীপ্তিমান সেনগুপ্ত রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।